যুদ্ধবিমানের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেবে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ব্যাপারটি যদি পরবর্তীতে এভাবে চেয়ে বসেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি, তখন তিনি কি করবেন? ইতিমধ্যে মিস্টার ভলোদিমির জেলেনস্কি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছেন যে তাদের অস্ত্র ব্যবহারের মাধ্যমে যেন রাশিয়ার অভ্যন্তর এবং আরও গভীরে হামলা চালানো যায়। এতদিন পর্যন্ত যুদ্ধরত অবস্থায় থাকলেও আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরে হামলা চালানোর ব্যাপারে অনুমতি দেয়নি। কিন্তু মিস্টার ভলোদিমির জেলেনস্কি এটি নিয়ে তার মিত্রদের প্রচণ্ড রকমের সমালোচনা করেন এবং তিনি এটিও বিশ্বাস করেন রাশিয়াকে পরাজিত করতে হলে এর কোনো বিকল্প নেই। যদি আমাদের মিত্ররা এই সকল ক্ষেপণাস্ত্র আমাদের কাছে দিয়ে পেছন দিয়ে দড়ি বেঁধে রাখেন, তাহলে এই সকল ক্ষেপণাস্ত্রের সার্বিক কোনো কার্যক্রমে পরিচালিত হবে না, যেটি রাশিয়াকে পরবর্তীতে কোনো সমস্যায় ফেলতে পারে। আর এটি নিয়ে চরম ধরনের নতুন একটি সংবাদ আপনাদের দিতে চলছি বন্ধুরা, যেটি জানার পর আপনারা হয়তো ভাববেন আরে এতে কি হলো, এবং রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এর জবাবে আসলে কোন ধরনের প্রতিক্রিয়া দেখাবেন। এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার খুলে দিল? আমেরিকা এবং ব্রিটেন এমন ধরনের একটি সিগন্যাল দিয়েছে ইউক্রেনকে, যেটি জানলে আপনার মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশ্বের অন্যতম একটি পারমাণবিক শক্তিধর দেশকে যদি এই ধরনের অবস্থার মধ্যে ফেলা হয়, তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিনের মতো ইউরোপীয় সিংহ কি বসে থাকবেন? ইতিমধ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরাও বসে থাকব না, আমরা এর সুস্পষ্ট প্রতিশোধ দেব এবং এমন কিছু ঘটলে, এমন কিছু ঘটানো হবে যেগুলো তাদের মেরুদণ্ড ভেঙে দেবে। আমেরিকা এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে ইউক্রেন সফর করছেন। ইউক্রেনে সফরকালে মিস্টার ভলোদিমির জেলেনস্কির প্রচণ্ড রকমের মূলামূলি এবং আবদারের মুখে তারা দুইজনই স্বীকার করেছেন যে তারা চিন্তাভাবনা করছেন তাদের যে সকল ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনকে দেওয়া হচ্ছে সেগুলো ব্যবহার করে তারা যেন রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালাতে পারে, এই ধরনের অনুমতি দেওয়ার। আর এই অনুমতি দেওয়ার ঘোষণার সাথে সাথে বা পূর্বেই মিস্টার ভ্লাদিমির পুতিনের যে সকল বাহিনী ছিল তারা সীমান্তবর্তী অঞ্চলসমূহে যেখানে অস্ত্রাগার ছিল বা তাদের অস্ত্রের মজুদ ছিল সেগুলোকে কেন্দ্রের দিকে বা রাশিয়ার ভেতরের দিকে সরিয়ে দিতে শুরু করেছে এবং রাশিয়ার ক্ষেত্রে সম্ভবত বিশ্বাস করতে শুরু করেছে আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলো বা ন্যাটোর অন্যান্য দেশগুলো তাদের সমরাস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে হামলা পরিচালনার অনুমতি দেবে। এবং সত্যি যদি এই ধরনের অনুমতি ইউরোপীয় এবং ন্যাটোর দেশ থেকে দেয়া হয়, তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিনের পরবর্তী খেল কী হবে? তিনি যদি সত্যি এই ধরনের একটি চিবারবদ্ধ পড়েন, তাহলে কি এখানে তার সুস্পষ্ট কোনো সামরিক জবাবের বাইরে অন্য কোনো জবাব আছে? নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আস্তে আস্তে যে ইউরোপ এবং আমেরিকা ডেসপারেট হয়ে উঠছে, এটি কি রাশিয়া বুঝতে পারছে? ইউক্রেনের সম্ভাব্য পরাজয় যতই এগিয়ে আসছে, ততই নিজেদের সমরাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এবং নিজেদের সামরিক আগ্রাসনের ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে তাদের সর্বোচ্চ সীমা অতিক্রম করছে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, ইউরোপ এবং আমেরিকা বা ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে হারতে চায় না। ব্রিটেন এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দুইজনই একসাথে ইউক্রেনের সফর করে তারা তাদের নিজেদের সমর্থন সুস্পষ্টভাবে ইউক্রেনের প্রতি দেখাতে চাইছে এবং তারা তাদের কমিটমেন্টের মাধ্যমে এই ব্যাপারটি নিশ্চিত করতে চাইছে যে উভয় দেশ চায় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে জয়লাভ করুক, এবং মুখে বললে তো হবে না, সেটি কার্যকর করে দেখাতে হবে। আর তাই তারা তাদের সমরাস্ত্রের ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ রাখতে চায় না, কারণ এই বিধিনিষেধ রেখে এতদিন পর্যন্ত ইউক্রেনের যে 12টা বেজেছে, সেই 12টা বাজার আর কোনো মুহূর্ত দেরি করে নয়। ইউক্রেনের বর্তমান সমরাস্ত্রগুলো প্রদানের মাধ্যমে তারা বিরুদ্ধভিত্তিক জয় চায় রাশিয়ার বিরুদ্ধে। এখন এই সম্মিলিত জয় যদি না আসে এরপরেও, তখন তাদের পরিকল্পনা কী হবে সেটি কি তারা ভেবে দেখেছে? একটা ব্যাপার এখানে সুস্পষ্টভাবে বলা যেতে পারে, তারা যত বেশি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী হবে, রাশিয়া তার চেয়ে অধিক পরিমাণের আরও আগ্রাসী হবে এবং তাদের আগ্রাসনের মাত্রা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। ইতিমধ্যে ব্রিটেন এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদ্বয় স্পষ্ট করে বলেছেন যে রাশিয়া ইতিমধ্যে তাদের হামলার মাত্রা বৃদ্ধি করেছে, আর এই হামলার মাত্রা ততই বৃদ্ধি পাবে যতই তাদের অভ্যন্তরে আঘাতের পরিমাণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ইউক্রেন নিজেদের তৈরি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে বা গভীরে হামলা চালানো শুরু করেছে, আর তার জবাবে রাশিয়া সমগ্র ইউক্রেন জুড়ে তাদের মূলত সামরিক এবং যে সকল সামরিক ভিত্তিক গুদাম রয়েছে সেগুলোকে তছনছ করে দিচ্ছে।
রাশিয়ার হামলাগুলো ক্রমান্বয়ে আরও বেশি নিখুঁত হচ্ছে। পূর্বের তুলনায় রাশিয়ার হামলাগুলো এখন অতি বেশি ইফেক্টিভ। সামরিক অবস্থানগুলোকে হামলা করে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে রাশিয়া পূর্বের তুলনায় আরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছে এবং আরও বেশি সক্ষমতা অর্জন করেছে। বন্ধুরা, এর কারণ কি? যুদ্ধের শুরুতে রাশিয়া যতটা এলোমেলো ছিল তার সামরিক সমরাস্ত্র ব্যবহার ক্ষেত্রে, যুদ্ধ যত এগিয়েছে এবং যত বয়স বেড়েছে, রাশিয়া তার সামরিক সমরাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তত বেশি নিখুঁত হয়েছে। যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে অথবা আকাশ প্রতিরক্ষা দিয়ে তাদের আত্মঘাতী ড্রোন এবং যুদ্ধবিমান ধ্বংসের ক্ষেত্রে অ্যাটাক হেলিকপ্টার থেকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে কার্স্ক রিজন বলেন বা অন্য কোনো অঞ্চল বলেন, সব কাছে হামলার মাত্রা বা ধ্বংসাত্মক আক্রমণের মাত্রার পরিমাণ পূর্বের তুলনায় বহুগুণে বেড়েছে এবং সেগুলো অতিমাত্রা ইফেক্টিভ। আর এ কারণে ইউক্রেন বিভিন্ন ফ্রন্টে জাতা খাচ্ছে। এই জাতা খেতে খেতে তারা এখন শিক্ষা লাভ করেছে যে পর্যাপ্ত পরিমাণের সমরাস্ত্র থাকা সত্ত্বেও তারা হয়তো এখানে হেরে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে সামরিক সমরাস্ত্রের সীমাবদ্ধ ব্যবহার। অর্থাৎ পশ্চিমারা যে সকল সমরাস্ত্র ইউক্রেনকে দিচ্ছে সেগুলোর ক্ষেত্রে তারা কয়েকটি শর্ত বেঁধে দিচ্ছে, আর তা হচ্ছে অবশ্যই সে সকল সমরাস্ত্রগুলো রাশিয়ার যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে সেখানে ব্যবহার করতে হবে। বেসামরিক অবস্থান বা কোনো বেসামরিক অবকাঠামোতে এই সকল সমরাস্ত্র ব্যবহার করা সম্ভবত এক প্রকার তাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, যুদ্ধ এমন একটি ফ্যাক্টর, শুধুমাত্র আপনি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একেবারে হিসাব কষে আঘাত আনতে পারবেন না। অনেক সময় এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে অথবা হিসাবে ভুল হতে পারে। তাই মিস্টার ভলোদিমির জেলেনস্কি এই সকল বিধিনিষেধ মেনে যুদ্ধ করতে আর রাজি নয়। পশ্চিমাদের যে সকল সমরাস্ত্র তারা তাদের ইচ্ছামতো ফ্রিলি ব্যবহার করতে চায়, আর তখনই যুদ্ধের একটি সুস্পষ্ট ফলাফল তিনি পাবেন বলে আশা করা যায় এবং আশা করেন। আর এ কারণেই তিনি যখন আমেরিকা এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়কে সামনে পেয়েছেন তখন এই আবদার জানিয়েছেন, এখন আর কোনো বিধিনিষেধ আমাদের উপরে রাখা যাবে না। পশ্চিমা সমরাস্ত্র বা ন্যাটোর যে সকল সমরাস্ত্র রয়েছে সেগুলোকে ইউক্রেন তার সুবিধা অনুযায়ী এবং কার্যকর অনুযায়ী নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবে। যেমনভাবে প্রয়োজন হয় তেমনভাবে রাশিয়ার জবাব দিতে তারা সেটিকে ব্যবহার করবে। সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে যদি অন্য কোনোভাবে মিত্র দেশগুলো তাদেরকে বাধা সৃষ্টি করে তাহলে ইউক্রেন ইতিমধ্যে যে পরাজয়ের কাছাকাছি চলে গেছে এখান থেকে আর ফিরে আসতে পারবে না শুধু। তাই এই ব্যাপারটি সম্ভবত এখন সময়ের দাবি এবং দ্রুততম সময়ের মধ্যে এই অনুমতিটি আমেরিকা এবং ব্রিটেন ইউক্রেনকে দিয়ে দিতে পারে যে তাদের সমরাস্ত্র বা তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করতে পারবে ইউক্রেন। আর এটি দেওয়ার মধ্যে একটি আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হবে। নিশ্চিতভাবে রাশিয়া তার বিরোধী ব্যবস্থা নেবে এবং তার বিপরীতে ব্যবস্থা নেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন বক্তব্য হলো, যদি পশ্চিমা গোষ্ঠী ইউক্রেনকে তাদের সমরাস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডের আরও গভীরে হামলার অনুমতি দেয় তাহলে রাশিয়ার এই প্রতিশোধ ব্যবস্থাটি কেমন হবে? এখনও পর্যন্ত আমি আসলে বুঝতে পারছি না। এটি যদি সত্যি সত্যি ঘটে থাকে এবং পশ্চিমা সমর গোষ্ঠী যদি এটি স্পষ্টভাবে ইউক্রেনকে বলে দেয় আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তোমরা রাশিয়ার একেবারে মূল ভূখণ্ডের গভীরে আক্রান্ত করো বা হামলা করো, তাহলে রাশিয়ার জবাব এক্ষেত্রে তো ইউক্রেনের অভ্যন্তরে প্রচণ্ড মাত্রার হামলা হবে। এখন রাশিয়া কি এমন কিছু করবে যে তাদের সমরাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বাইরেও হামলা চালাবে, বা আমেরিকা এবং ন্যাটো বা ব্রিটেনের স্বার্থে সরাসরি হামলা চালাবে? এটি কি সরাসরি রাশিয়া হামলা চালানোর প্রয়োজন রয়েছে বা রাশিয়া হামলা চালাতে পারে, নাকি রাশিয়া তার প্রক্সি বাহিনীর মাধ্যমে ইউরোপ এবং আমেরিকার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে? আর সেটি শুরু হতে পারে মধ্যপ্রাচ্য থেকে। ইরান যেহেতু রাশিয়াকে দূরপাল্লার বা মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই সরবরাহ করেছে, ইরানের উপরে ইউরোপীয় ইউনিয়ন সুস্পষ্ট বিধিনিষেধ আরোপ করেছে বা নিষেধাজ্ঞা আরোপ করেছে। বন্ধুরা, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের বেসামরিক বিমান সংস্থাগুলো এখন আর ইউরোপে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ইউরোপের এই নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে ইউরোপের অভ্যন্তরে বেসামরিক ফ্লাইট পরিচালনা এক প্রকার নিষিদ্ধ হয়ে গেছে। আর এটি ইরান কিভাবে নেয় সেটি হলো দেখার বিষয়, কারণ এই ধরনের অর্থনৈতিক অবরোধ ইরানকে আরও চরম পন্থার দিকে ঠেলে দেবে।
এবং নিশ্চিতভাবে ইরান সম্ভবত এর একটি পাল্টা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ইরানের এই ধরনের নিষেধাজ্ঞার বিপরীত পাল্টা প্রতিরোধ কি আপনাদের সুস্পষ্ট করে বলে দেই। যতদিন পর্যন্ত এই ধরনের নিষেধাজ্ঞা ইরানের উপর আসতে থাকবে, ইরান ততদিন পর্যন্ত তার পারমাণবিক ব্যবস্থা এবং পারমাণবিক কার্যক্রমকে আরও শক্তিশালীর দিকে নিয়ে যাবে। অর্থাৎ যতই পশ্চিমাদের তরফ থেকে ইরানের উপর টাইট প্রদান করা হবে, ইরান তার পারমাণবিক অস্ত্র অর্জনের গতি তত বাড়াবে। আর এটি হচ্ছে ইরানের একমাত্র রাস্তা। এছাড়া ইরানের হাতে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই আপাতত পশ্চিমাদের শাস্তি প্রদান করা। আর একটা রাস্তা আছে, যে সমরাস্ত্র সরবরাহের পরিমাণ রাশিয়ায় আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া, যাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়া সুস্পষ্ট বেনিফিট পায় এবং ইউক্রেনে পশ্চিমাদের পরাজয় নিশ্চিত হয়। সুতরাং এখানে বুঝতে পারছেন, রাশিয়া, ইরান এবং চীনের সাথে পশ্চিমাদের একটি সরাসরি সংঘর্ষ অনিবার্য হয়ে উঠছে। আর তার অন্যতম প্রধান একটি দিক দিয়ে শুরু হতে পারে যে পশ্চিমারা, বিশেষ করে ইউরোপে আমেরিকানরা তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ার অভ্যন্তরে এবং গভীরে হামলা চালানোর অনুমতি দেয়। আর তখন থেকে আগুনে ঘি ঢালা শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধের। মিস্টার ভ্লাদিমির পুতিন এখানে বসে বসে এরপর সারিন্দা বাজাবেন না। তিনি তার পারমাণবিক স্ট্র্যাটেজি পরিবর্তন করবেন, ক্ষেপণাস্ত্র রপ্তানি সিস্টেমটি পরিবর্তন করবেন এবং ইরানকে সর্বোচ্চ পরিমাণের তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান দিয়ে ইসরায়েলের 12টা বাজানো দিয়ে এটি শুরু করতে পারেন। এটি আমেরিকার অন্যতম শাস্ত্রী হিসেবে ধরে নেওয়া যেতে পারে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।